হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? 2025-এর নতুন বছর শুরু হয়েছে। তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা। তোমরা খুব ভালো করে নতুন বছর কাটাও। আজ 2025-এর 12ই জানুয়ারি আমাদের শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যবৃন্দরা সবাই মিলে ঠিক করেছি আজ আমরা পিকনিকে যাব। আমরা কোথায় গেলাম তা অবশ্যই তোমাদের জানাবো। তবে কোথায় গেলাম, কি করলাম, সারাদিন আমাদের কিভাবে কাটলো এবং রাস্তার মধ্যে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সবই তোমাদের জানাবো এই ভিডিওতে। আর সেই জন্য কিন্তু আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। সকাল 10:45 দুটো বাস আমাদের প্রায় 60-65 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল এই রবীন্দ্রনগর তিলক সাধু মোড় থেকে। আমরা জানতাম যে আমরা বাঙ্গে বাজারে পিকনিক করতে যাচ্ছি। যাই হোক, আমরা সবাই মিলে আনন্দ করতে করতেই আমরা এগিয়ে চলেছিলাম। আমরা ছিলাম 2 নম্বর বাসে। 1 নম্বর বাসটি 16 জন যাত্রী এবং রান্নার ঠাকুর এবং বাসনপত্র রান্নার সরঞ্জাম নিয়ে 10 মিনিট আগেই রওনা দিয়েছিল, ঠিক আমাদের আগেই। তোমরা ভাবছো আমি এতগুলো কথা বলছি কেন? কারণ তো অবশ্যই আছে। 1 নম্বর বাসটি শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে দার্জিলিং মোড় থেকে ডান দিকে দধিয়ার দিকে রওনা দিয়েছিল। আর আমাদের বাসটি সোজা রওনা দিয়েছিল বাগডোগরার দিকে। এরপর 2 বাসের সঙ্গে যোগাযোগ শুরু হয় যে আমরা কোন পথে এগোবো। সম্ভবত আমরা যে বাসে ছিলাম সে বাসের ড্রাইভার রাস্তাঘাট খুব একটা ভালো মনে হয় চিনত না। তাই তিনি বললেন যে এই সোজা গিয়ে নকশালবাড়ি পার হয়ে ডান দিকে পানিঘাটা দিয়ে বাঙ্গে বাজারে পৌঁছানো যাবে। আমরাও গুগল ম্যাপ খুলে দেখলাম যে হ্যাঁ, সেটা সম্ভব। তাই আমাদের গাড়ি পেছনে ব্যাক করে না গিয়ে সোজাই চলল নকশালবাড়ির রাস্তা ধরে ডান দিকে পানিঘাটার দিকে। আমরা চারিধারের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমরা কোনো সমস্যায় পড়তে যাচ্ছি। সেটা কিন্তু অনেক পরে বুঝতে পারলাম। আমার ডিটেলসে এত কিছু বলার কারণ একটাই, যে আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তোমরা কেউ যেন এই সমস্যায় না পড়ো, সেজন্যই কিন্তু আমার এতগুলো কথা বলা। তোমরা সকলেই জানো উত্তরবঙ্গ চা বাগানের জন্য প্রসিদ্ধ। আমরা সেই চা বাগানের মধ্য দিয়েই এগিয়ে চলেছিলাম। আর চারিপাশের সেই নয়ন অভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। এই চা বাগানের সবুজ সুন্দর রং দেখে মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে গেল। চারিপাশে তাকিয়ে দেখতে পেলাম ধুধু করছে মাঠ, যেটা নাকি আমরা শহরাঞ্চলে খুব একটা দেখতে পাই না। আর মাঝে মাঝে দাঁড়িয়ে রয়েছে কত নাম না জানা গাছেরা। অপূর্ব সে সৌন্দর্য, এটা মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর যেদিকে তাকানো যায় মাঝে মাঝে দেখা যায় 2-1টা ছোট ছোট বাড়ি। সম্ভবত এগুলো সেনা ছাউনি হবে বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত লোকেরা থাকে তাদের বাসগৃহ। আর রয়েছে প্রচুর গাছ, যেদিকে তাকাও শুধু সবুজ গাছ। আর মাথার উপরে রয়েছে সুন্দর নীল আকাশ। এই দিন কিন্তু আকাশটা দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আকাশে নীল, আকাশে কে যেন সাদা পেজা তুলোর মতো মেঘকে ছড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছিল। উত্তরবঙ্গের এই সবুজ গাছপালা এবং চা বাগান এবং পর্বত দেখবার জন্য প্রতি বছর কত পর্যটক আমাদের এদিকে আসেন তা আমরা সবাই জানি। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমাদের বাস এগিয়ে চলেছিল বাঙ্গে বাজারের দিকে।
আকাশটা দেখো কি সুন্দর, মনেই হচ্ছে না এটা শীতকালের আকাশ। আকাশ দেখে মনে হচ্ছে এ যেন শরৎকালের আকাশ। এই চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। তাকালে মনে হচ্ছে যেন কে যেন এক সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে। সত্যি সে এক অন্য অনুভূতি, সে এক অন্য মন ভালো করা পরিবেশ। এই মন ভালো করা পরিবেশের মধ্য দিয়ে আমাদের গাড়ি এসে পৌঁছালো বাঙ্গে রেস্টুরেন্টের ধারে, যেটা নাকি একটা রাস্তা চলে গেছে সোজা, আর একটা রাস্তা এই বাঙ্গে রেস্টুরেন্ট থেকে ঠিক ডান দিকে ঢুকে গেছে। দেখলাম অনেক বাস সেই পথ ধরে এগিয়ে চলেছে, আবার অনেক বাস সোজা বেরিয়ে যাচ্ছে। এই যে এই মুহূর্তে কিন্তু আমাদের বাসটা বাঙ্গে রেস্টুরেন্টের মোড়ে পৌঁছে গেছে। এখান থেকেই আমাদের গাড়িটা ডান দিকে টার্ন নিল এবং এগিয়ে চলল চা বাগানের ভেতর দিয়ে। তবে অনেকেই কিন্তু এখানে আসবার পর বলছিল যে এই কোনো বড় গাড়ি নাকি এই রাস্তা দিয়ে যেতে পারে না, তার কারণ কিছুটা যাবার পর পথ খুব সংকীর্ণ, ছোট গাড়িগুলো এই পথে যাবার জন্য উপযুক্ত। গাড়ি ডান দিকে টার্ন নিয়ে কিছুটা এগোতেই নজরে পড়ল দূরে পাহাড়ের শ্রেণী দাঁড়িয়ে রয়েছে, আর পাহাড় দেখেই মুহূর্তে মনটা ভীষণ ভালো হয়ে গেল। দূরে রয়েছে পাহাড়, আর তার সামনেই রয়েছে চা বাগান এবং বড় বড় বহু নাম না জানা গাছ। সত্যি সমস্ত চিন্তা যেন এক নিমেষে মন থেকে উড়ে গেল। এই সরু রাস্তা ধরেই আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। তখনও বুঝতে পারিনি যে এর পরে কিন্তু গাড়িটা আর সামনে এগোতে পারবে না। আর কিছু দূর যাবার পর আমাদের ড্রাইভার ঘোষণা করলো যে গাড়ি আর সামনের দিকে এগোতে পারবে না, কারণ পাহাড়ের যে পথ রয়েছে সেটা ছোট গাড়ি যাবার জন্য। তাই আমরা সবাই ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লাম যে আমরা কি করে সামনের দিকে এগোবো। এই সেই জায়গা যেখানে নাকি আমাদের সকলকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো, আর ড্রাইভার বলল গাড়ি আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা এই সময় জানতাম যে আমাদের প্রথম বাসটি এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থান করছে। তাই আমরা ছোট গাড়ি ধরে কয়েকজন মিলে রওনা দিলাম সেই বাঙ্গে বাজারের উদ্দেশ্যে। এইভাবে ছোট গাড়ি করে আমরা ট্রিপে সেই বাঙ্গে বাজারে গিয়ে পৌঁছালাম। এই বাঙ্গে বাজারে পৌঁছানোর পর আমরা সকলে কিন্তু খুব আনন্দিতই ছিলাম যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পেরেছি। তাই শুরু হলো প্রথম বাসটির অন্বেষণ। আমরা এই বাঙ্গে বাজারে ঘণ্টাখানিক সময় কাটানোর পর আমরা জানতে পারলাম যে আমরা যেখানে এসেছি এটাও আমাদের নির্দিষ্ট গন্তব্য নয়। আমাদের প্রথম বাসটি এখানে নেই। এই বাসটি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে 8 কিলোমিটার দূরে আপার দদিহার তারোয়া বলে একটি জায়গায়। তখন সকলে আমরা ভীষণভাবে আবার চিন্তিত হয়ে পড়লাম। আমরা এই এতগুলো লোক কিভাবে সেই 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেই প্রথম বাসটির কাছে গিয়ে পৌঁছাবো। এই বাঙ্গে বাজার থেকে আবার আমরা 4টে গাড়ি ভাড়া করে রওনা দিলাম সেই আপার দদিহার তারোয়ার উদ্দেশ্যে। সে রাস্তা কিন্তু অসম্ভব খারাপ ছিল। এটাই কিন্তু সেই বাঙ্গে বাজারের পিকনিক স্পট। দেখো এই স্পটটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাই। তোমরা চাইলে এখানেও কিন্তু পিকনিক করতে আসতে পারো। স্পটটা কিন্তু খুবই সুন্দর। তবে এখানে এলে তোমরা অবশ্যই ছোট গাড়ি নিয়ে আসবে। বড় গাড়ি নিয়ে এলে কিন্তু আমাদের মতো সমস্যার সম্মুখীন হবে। আমি এই বাঙ্গে বাজারের পিকনিক স্পটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো।
সেই জায়গা যেখান থেকে আমরা গাড়ি ঠিক করে আপার দদিয়ার তারোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ছোট গাড়ি নিয়ে যখন আমরা তারোয়া পৌঁছালাম তখন সূর্যদেব মাথার ওপরে, বেলা তখন 2:30 বাজে। আমাদের কারও তখন পর্যন্ত টিফিন হয়নি। গিয়ে দেখলাম যে সেখানে সব আমাদের টিফিন রেডি। আমরা সঙ্গে সঙ্গে টিফিন করতে বসে গেলাম। তখন ঘড়িতে বেলা 3টে বাজে। প্রথম বাসটির কাছে পৌঁছানোর পর যে মানসিক শান্তি পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেবলই খালি মনে হচ্ছিল আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো তো। সবাই ছিলাম আমরা ভীত। এই যে আপার দদিয়ার তারোয়ার পিকনিক পয়েন্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এদিন কিন্তু আকাশ সত্যি দারুণ সুন্দর ছিল। এখানে পৌঁছে আকাশের দিকে যখনই চোখ গেল সত্যি মনটা মুহূর্তে ভালো হয়ে গেল। এই যে আমাদের সারাদিনের পরিশ্রম ক্লান্তি সব এক মুহূর্তে দূর হয়ে গেল। দেখো কি সুন্দর আকাশ। তোমাদেরকেও একটু চারিপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা ছাড়াও আরও বহু পিকনিক পার্টি এসেছিল এই দিন পিকনিক করতে। এই দিন এই স্থানটি ছিল জনকলরবে পরিপূর্ণ। সকলেই যে যার মতো জায়গা খুঁজে নিয়ে নদীর ধারে বসে গেছে রান্না করতে। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে আনন্দ করছে, কেউ বা গান চালিয়ে দিয়ে নাচ করছে, গান করছে। সত্যি ভীষণ ভালো লাগছিল। এই নদীর ধারে পাহাড়ের কোলে এই নির্জন জায়গায় বন্ধুবান্ধবদের সঙ্গে একটা দিন নির্জনে কাটাতে পেরে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। প্রকৃতির কোল থেকে অক্সিজেন আহরণ করে মনটা যেন আবার পুনরুজ্জীবিত হয়ে উঠল। সত্যি ভীষণই ভালো লাগছিল সবার সঙ্গে গল্পগুজব, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি করে। Why? এরই মধ্যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে বসে গেলাম সেই ভোজনের জন্য। অনেকেই আমাদের মধ্যে বাড়ি থেকে কিছু কিছু খাবার বানিয়ে এনেছিল, সেগুলো প্রথমে আমরা সদ্ব্যবহার করলাম। বাবলি বানিয়ে এনেছিল পোলাও, মঞ্জু বৌদি এনেছিল ছোটো মাছের চচ্চড়ি, আর রুবি এনেছিল বাড়ি থেকে 2 রকমের তরকারি, আচার। যাই হোক, সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবেই আমাদের দুপুরের খাওয়াটা শুরু করেছিলাম।
আর পিকনিকে আমাদের সকলের জন্যই রান্না হয়েছিল মুগের ডাল, সাদা ভাত, বেগুন ভাজা, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এবং মটন এবং চাটনি। যাই হোক, আস্তে আস্তে আমরা সবই খেলাম। আমাদের খাওয়া পর্ব শেষ হলেও তখন আরও অনেক লোক বাকি ছিল খাবার। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়া অবধি আমরা নদীর ধারে বসে পড়লাম সবাই মিলে একটু গল্পগুজব করার জন্য। আমরা ছাড়াও আশেপাশের যত পিকনিক পার্টি ছিল প্রত্যেকেই দেখলাম তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তখন একটু পরেই সন্ধ্যা লাগবে। ওই পাহাড়ি রাস্তায় সেই সন্ধ্যায় পথ চলা কিন্তু ভীষণ দুষ্কর। আমাদের মাথা থেকে তখন বেরিয়ে গেছিল যে আমাদের কিন্তু গাড়ি অনেক দূরে আমরা ফেলে এসেছি, আমরা কি করে সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো তখনও কিন্তু সেটা আমাদের মাথায় নাড়া দেয়নি। সকলের খাওয়া দাওয়া যখন মিটল তখনও কিন্তু দিনের আলো কিছুটা ছিল। আমরা ভেবেছিলাম যে আমাদের 2 নম্বর গাড়িটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সম্ভবত সেখানে কোনো উপায়ে আমাদের পৌঁছানোর ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তখনও ভাবতে পারিনি যে অতটা রাস্তা আমাদের হয় হেঁটে বা অন্য কোনো যান ধরে আমাদের নির্দিষ্ট স্থানে যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে পৌঁছাতে হবে। সেই 8 কিলোমিটার রাস্তায় খুব একটা জনবসতি নেই। অনেক দূরে দূরে একটা বাড়ি চোখে পড়ল। একদিকে রয়েছে খাড়া পাহাড় আর আরেক দিকে রয়েছে খাদ। আবার অনেকে বলাবলি করছিল এখানে নাকি সন্ধ্যার পরে চিতাবাঘ বেরোয় এবং হাতির দলও অ্যাটাক করে। তো এগুলো শুনেও কিন্তু তখনও আমরা ভাবিনি যে আমাদেরকে ওই বিপদসংকুল পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। আমাদের মধ্যে তখন অনেকেই ঠিক করলো যে তারা আর অপেক্ষা না করে তখনই সেখান থেকে রওনা দেবে সেই 2 নম্বর বাসটি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার উদ্দেশ্যে। তবে এই 8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার কিন্তু ছিল না। 2.5 ঘন্টার পর তারা সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। পরে আমি তাদের কাছ থেকে জেনেছিলাম, যদিও আমি অর্ধেকটা পথ হেঁটে পার হয়েছিলাম, এই অন্ধকার পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো তো, কিন্তু তবুও মনে সাহস সঞ্চয় করে
এগিয়ে গেলাম সামনের দিকে। আমার চেয়েও বয়োজ্যেষ্ঠ অনেকে কিন্তু হেঁটে এই পথ পাড়ি দিয়েছিল। তখন মনে অনেকটা সাহস সঞ্চয় করে তাদের সঙ্গে কিন্তু আমিও পা মিলিয়েছিলাম। তবে ওই পথটা পাড়ি দিতে ভীষণই কষ্ট হয়েছিল এবং বাড়ি এসে প্রচণ্ড পায়ের যন্ত্রণা। কিন্তু সেই রাস্তাটা যে পার করতে পেরেছিলাম, এতে ভগবানের অশেষ করুণা ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা নিজেরা সচেতনভাবে যে কোনো জায়গায় পথ চলবে, না হলে কিন্তু এইভাবেই বিপদে পড়তে হবে।